স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের বাবা গঙ্গাপ্রসাদ মুখোপাধ্যায় এবং আমার দাদুর বাবা বা দাদুর দাদু এরা দুজনে ভাই। দাদু কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। দাদুর প্রথম চলচ্চিত্র হচ্ছে বাক্সবদল। দাদু খুব শখ ছিল যে অভিনয় করতে করতে স্টেজে মারা যাবেন, সেটাই হয়েছিল। বাবার মামাতো বোন ছিলেন আরাধনা বন্দ্যোপাধ্যায়। ওরা খুব কালচার ফ্যামিলি, ওদের বাড়িতেই প্রত্যেকেই কিছু না কিছু করতেন। যেমন আরাধনা বন্দ্যোপাধ্যায় সঙ্গীত শিল্পী হিসেবে কোনো এক সময় যথেষ্ট নাম করেছিলেন। তখন রেডিও মধ্য গগনে, তবে সেই 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 সময় নয় যখন, মানে আমি কলকাতা বেতারের প্রেক্ষিতে যদি বলি তাহলে সবার বুঝতে সুবিধা হবে। পঙ্কজ কুমার বাণী ঠাকুর নয় কিন্তু, বা জ্ঞানপ্রকাশ ঘোষ, বা সঙ্গীতের কথা বলছি, জ্ঞানপ্রকাশ ঘোষ বা বিমান ঘোষ বা ভিজি যোগ, পণ্ডিত ভিজি যোগ, এদের সময় নয়, তারপরে এসছি। সেই 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 স্বর্ণযুগের কথা, মানে ওই ওই নক্ষত্ররা যারা, তারা রেডিওতে। টেকনোলজিটা যতটা উন্নত হচ্ছে, রেকর্ডিংয়ের টেকনোলজিটা যখন উন্নত হচ্ছে, সেই টেকনোলজিটা আমি পাইনি। আমি সবসময় 10 বছর পিছিয়ে টেকনোলজি নিয়েছি, তো তখন থেকে একটু অসুবিধা তো হচ্ছে, কারণ আমাদের প্রচুর চাপ দেওয়া হতো যে আরও বেশি রেভিনিউ আনবার জন্য, আনতে হতো বাধ্য। কলকাতার কথা বলছি, যে FM রেনবো, FM গোল্ড, এর জনপ্রিয়তা যদি কিছু থেকে থাকতো তখনকার দিনে, তো অবশ্যই জনপ্রিয় ছিল, কারণ আমাদের ফরম্যাটই অনেকে ফলো করেছে। তার প্রধান রূপকার হিসেবে আমার মানতে একটু অসুবিধে নেই আমাদের তৎকালীন স্টেশন ডিরেক্টর ডক্টর অমিত চক্রবর্তী। ওনার প্রচুর নানা রকম আইডিয়া ছিল, যারা পুরনোপন্থী তারা রেড়ে করে উঠলো, বলে এই কি, এটা তো রেডিওর ভাষা নয়। রেডিওর একটা আলাদা ভাষা ছিল, হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীত গাইবার একটা স্টাইল ছিল বলছি। এখন ইনোভেশন হয়েছে না। আমি একটা এই বিষয়ে একটা কথা বলি। পাগলা হাওয়ার বাদল দিনে হুলালা হুলালা একটা গান আমি বাজছিল, মানে আমি এতটাই বিরক্ত এবং রেগে গেছি, স্টেশনে গিয়ে স্টেশন মাস্টারকে বললাম, আপনি এটা বন্ধ করে নিলে আপনার এগুলো আমি সব ভেঙে দেবো। গপ্পসপ্প, কিছু গল্প, কিছু মনের কথার আমাদের বিভিন্ন পর্বে আপনারা দেখেছেন যে আমাদের একটা ঝোঁক আছে কলকাতার অতীতে ফিরে যাওয়ার। সেই ঝোঁক থেকেই আজকে আমরা আবার এমন একজন অতিথির কাছে এসেছি যিনি আমাদের হাত ধরে আবার কলকাতার অতীতে ফিরিয়ে দেবেন। নমস্কার দেবাশিস বাবু, অনেক অনেক ধন্যবাদ আপনাকে গপ্পসপ্প, কিছু গল্প, কিছু মনের কথার এই অনুষ্ঠানে আসার জন্য। আমার সঙ্গে আজকে আছেন দেবাশিস মুখোপাধ্যায়। ওনার পরিবার সম্পর্কে কথা বলতে শুরু করলে আপনারা বুঝতে পারবেন যে ওনার পরিবারের মানুষরাও আপনাদের অনেকেরই চেনা। তা আপনার পরিবারের কথা দিয়েই শুরু করি। আপনি তো মিউজিক নিয়ে, মানে সেতার বাজান, আর রেডিওতে দীর্ঘদিন কাজ করেছেন। আপনার পরিবার দিয়ে শুরু করি, যে এই সঙ্গীত চর্চা কি আপনার পরিবারের মধ্যেই ছিল? দেখুন, সেইভাবে বলতে গেলে আমার যা জ্ঞান, তার মধ্যে আমি সঙ্গীত চর্চা আমি আমার বাড়িতে দেখিনি। কিন্তু আমার বাড়ির ইতিহাস সম্বন্ধে বলতে গেলে কিন্তু যথেষ্ট উল্লেখযোগ্য একটা অধ্যায় আছে। আমার একটু ওই পুরনো বাড়ির জিনিসপত্র ঘাঁটাঘাঁটি করার অভ্যেস আছে। তো সেইখানে বহুদিন আগে দেখতে আছে, এখন আমার বাড়িতে সেই চার্টটা। আগেকার দিনে আপনাদের মনে থাকলেও থাকতে পারে যে বংশ তালিকা বলে একটা পাওয়া যায়। সেই বংশ তালিকাটা খুঁজতে দেখতে পাচ্ছি যে স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের বাবা গঙ্গাপ্রসাদ মুখোপাধ্যায় এবং আমার দাদুর বাবা বা দাদুর দাদু এরা দুজনে ভাই। আচ্ছা।
তো তারপর থেকে কিভাবে যে এটা যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গেল সেই ইতিহাস কিন্তু আমার জানা নেই। আচ্ছা। যেমন ওদের ওদের নাম গঙ্গার প্রসাদ মুখোপাধ্যায়, আশুতোষ মুখোপাধ্যায়ের নাম কি ছিল আমি বলতে পারি, প্রসাদ ছিল কি ছিল না, তারপরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। আমাদের বাড়িতেও কিন্তু এই ধারা ছিল, আচ্ছা। প্রসাদ নামের মধ্যে থাকতো। আমার দাদুরা দুই ভাই, দুজনের নামই প্রসাদ। আমার দাদু যিনি, তার নাম হচ্ছে প্রসাদ চরণ মুখোপাধ্যায়, এবং দাদুর দাদা যিনি অল্প বয়সে মারা গিয়েছিলেন, ওই 22-23 বছর বয়সে মারা গিয়েছিলেন, তার নাম ছিল প্রসাদ দাস মুখোপাধ্যায়। পরবর্তীকালে আমার দাদু প্রসাদ মুখোপাধ্যায় হিসেবেই পরিচিত ছিলেন, সেই বিষয়ে পরে আসছি। আমার দাদুকে আপনারা অনেকেই চিনতে পারবেন, নাম মানে যার বিশেষ করে পুরনো দিনের লোকেরা চিনতে পারবেন। মুখ, ছবি দেখলে তো মুখ সবাই চিনবেন, নামে হয়তো অনেকে অতটা চিনবেন না। হ্যাঁ, তো দাদু কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। দাদুর প্রথম চলচ্চিত্র হচ্ছে বাক্সবদল, আচ্ছা। এবং শেষ চলচ্চিত্র হচ্ছে শাস্তি। সেই সিনেমাটা করতে করতে দাদু মারা যান, এবং মধ্যিখানে সত্যজিৎ রায় 3টে ছবি করেছেন। একটা হচ্ছে গোপীগায়ন মহাপুরুষ। বাঘাবাইন, কাপুরুষ মহাপুরুষ, আর চিড়িয়াখানা। চিড়িয়াখানা। তপন সিনহার দুটো গল্প হলেও সত্যি। ছবি করেছেন, গল্প হলেও সত্যি আর হাটে বাজারে। তরুণ মজুমদারের ছবি করেছেন। তো সেই হিসেবে দাদু, তখন দাদু যথেষ্ট পরিচিত লোক ছিলেন, এবং অভিনয় করতেন। অভিনয় করতেন মানে আমরা কালীঘাটে থাকতাম, আমার জন্ম কালীঘাটে, কিন্তু আমার দাদুরা কালীঘাটে পরবর্তীকালে এসেছিলেন। আমাদের আদি বাড়ি হচ্ছে দর্জিপাড়া স্ট্রিটে। আচ্ছা। সেই বাড়ি আমি দেখেছি। তখন বিভিন্ন অফিস ক্লাবগুলোতে নাটক হতো সেই আগেকার দিনে মানে আজ থেকে ধরুন 60-70 বছর আগে কথা বলছি। দাদু তাদের গিয়ে নাটক শেখাতেন, এবং আমাদের বাড়িতে নিয়মিতভাবে কিছু চলচ্চিত্র শিল্পীরা আসতেন, আমি দেখেছি। মানে আমরা ঘুমোচ্ছি, ঘরের মধ্যে দেখি একজন লম্বা মতো মহিলা, একজন লম্বা মতো হলো। তো আমি ঘুম থেকে উঠে বললাম, এটা কে? তো বললো, বস 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 তুই ঘুমো। আমাদের বাড়িতে ওই প্রত্যেক পূর্ণিমায় নারায়ণ পুজো হতো। দেখলাম এক ভদ্রলোক আর ভদ্রমহিলা সিন্নি খেতে এসছে। পরবর্তীকালে জানলাম উনি হচ্ছেন লিলি চক্রবর্তী এবং লিলি চক্রবর্তীর হাজবেন্ড। তো লিলি চক্রবর্তী এরকম মানে কালীঘাটে মন্দিরে শুটিং করতে এসেছেন, আমাদের বাড়ি চলে এসেছেন। বা এখন দেখবেন অনেকেই চেনেন মিতা চ্যাটার্জি, এখন দূরদর্শনের অনেক সিরিয়ালে, উনি আমাদের বাড়িতে রেগুলার আসতেন এবং আমার দাদুকে গুরু বলে মানতেন। আর এরকম নানান শিল্পীরা আসতেন। কিন্তু সিনেমায় দাদুর খুব বেশি দিন থাকতে পারেননি। দাদুর প্রথম সিনেমা বললাম বাক্সবদল। বাক্সবদলের আমার যতদূর মনে পড়ছে স্ক্রিপ্ট সত্যজিৎ রায়ের লেখা। হ্যাঁ। সত্যজিৎ রায়েরই একজন অ্যাসিস্ট্যান্ট ছিলেন ভানু চট্টোপাধ্যায়। তিনি এসে দাদুকে আমাদের বাড়িতে যোগাযোগ করে নিয়ে গিয়েছেন। সেটা প্রথম ছবি, সেটা ধরুন 1963 কি 64। এইখানে দাদুর সিনেমার ক্যারিয়ারটা শুরু হলো এবং শেষ হয়ে গেল 69-এ, কারণ 69-এ দাদু মারা গেলেন। আচ্ছা। এবং মারা যাওয়াটাও খুব অদ্ভুত। দাদুর খুব শখ ছিল যে অভিনয় করতে করতে স্টেজে মারা যাবেন, সেটাই হয়েছিল। আমার কাছে পেপার কাটিং আছে। দাদু মারা গেছিলেন স্টার বা বিশ্বরূপা কোনো একটি স্টেজেতে। সেদিনকে কাবুলিওয়ালা নাটক হচ্ছিল। কোস্টার ছিলেন যারা, আমার যতদূর মনে পড়ছে, আমি তখন খুবই ছোট, 69 মানে আমার তখন 8 কি 9 বছর বয়স। সৌমিত্র চট্টোপাধ্যায় এবং অনুপ কুমার। আচ্ছা। তো লাস্ট সিনে দাদু স্টেজের মধ্যে পড়ে যান এবং তাকে ধরে পিজি হসপিটালে নিয়ে আসে, তারপরে মারা গেছেন।
যখন তার ডেড বডি আমাদের বাড়িতে এসেছিল, ছবি তো আছে এখনো, পুরো মেকআপ করা অবস্থায়, মানে সেই চরিত্রের মেকআপে। মানে পুরো মেকআপ বলতে যে কাজল, লিপস্টিক টিপস সব লাগানো, আচ্ছা। আর সেই সার্জির পাঞ্জাবি, সোনার বোতাম এসব পরা, সেই অবস্থাতেই ডেড বডি এসেছিল। এবং ডেড বডি নিয়ে এসেছিলেন অনুপ কুমার আর সৌমিত্র চট্টোপাধ্যায় ছিল। অন্যান্য শিল্পীরা তো পরে পরে এসেছেন, কিন্তু ডেড বডি নিয়ে এসেছিলেন অনুপ কুমার আর সৌমিত্র চট্টোপাধ্যায়। তো খুব ছোট একটা পিরিয়ড দাদু অভিনয় জীবন পেয়েছেন সিনেমার, তো তাতে যথেষ্ট নাম করতে পেরেছেন। এইটা গেল আমাদের পারিবারিক একটা দিকে। আর আপনার যে প্রশ্নের উত্তরে যদি যেতে হয় যে গান বাজনা কিছু ছিল কি না, সেরকমভাবে ছিল না। কারণ আমি যা গল্প শুনেছি ঠাকুমার কাছে, দাদু মারা গেছেন 1769-এ, ঠাকুমা মারা গেছেন 71-এ। আচ্ছা। 1 বছরের 1.5 বছরের মধ্যে। যা গল্প শুনেছিলাম, এরা ওই মাছ ধরা, পায়রা ওড়ানো, ঘুড়ি ওড়ানো, মাঞ্জা দেওয়া, ঘুড়ির মাঞ্জা দেওয়া, আর কালী পুজোর সময় তুবড়ি বানানো, তুবড়ি এসব বানানো, এইসব ব্যাপারে তারা বেশি উৎসাহী ছিল। মানে উত্তর কলকাতার বনেদি পরিবার বলতে যাবো যায়। সেই আস্বাদ আমি তো পাইনি। আচ্ছা। তবে সেদিক থেকে দেখতে গেলে আমি আমার বাড়িতে দাদু ঠাকুমা যতদিন বেঁচে ছিলেন, বাড়ির মানে একমাত্র মানে পুত্র সন্তান বাড়িতে, তাকে নিয়ে মানে স্পয়েলড চাইল্ড বলতে যা বোঝে। এর মধ্যে একজন ব্যতিক্রমী আমাদের ছিল বাবার ভাইদের মধ্যে। বাবার যে দ্বিতীয়, বাবার পরের যে ভাই, তার নাম দ্বারিকা প্রসাদ মুখোপাধ্যায়, পরবর্তীকালে যে রাজা মুখার্জি হয়ে গেলেন। এবং আমার খুব ছোটবেলায়, আমার 4 বছর 4.5 বছর বয়স হয়, সেই সময় সে বিদেশ চলে যান, তিনি বিদেশ চলে যান। এবং আমার ওই যে শ্যামাপ্রসাদ মুখার্জির, আশুতোষ মজুমদার যেটা বলছিলাম, এই এক বিন্দু হলেও রক্ত কোথাও ছিল হয়তো, সেই জিনটা ওর মধ্যে হয়তো গিয়েছিল। তো তিনি অত্যন্ত মেধাবী এবং ভালো ছিলেন লেখাপড়ায়। তো এম.কম করেছিলেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট করেছিলেন তখনকার দিনে, মানে 70 বছর আগে, এবং বিদেশ চলে যান। তাকে আমি দেখেছি সেতার বাজাতে। আচ্ছা। আমার বাড়িতে ওনার ঘরের মধ্যে ওনাকে যিনি শেখাতেন, তিনি আসতেন, তার শেখাতেন। এবং আমার একটুখানি মনে আছে ওই ডারা ডারা ডিডি ডিডি এইসব বলতেন, কি সেগুলো আমার কাছে তখন মানে ওই গ্রিক ল্যাটিনের মতো। আমি এটাকে এর পরে উনি চলে যাবার পরে সেটারটা কি হলো না হলো সেটা জানা যায় না। অনেক আমার যখন একটু জ্ঞান হলো, ধরুন এই 10 বছর 11 বছর আমার বয়স হলো, দেখলাম অত্যন্ত অযত্নে, তখনকার দিন কয়লায় রান্না হতো, কয়লার গোলার ওপরে একটা মাচা ছিল, সেখানে একটা সেতার রয়েছে। তো জিজ্ঞেস করলাম, বললো এটা জেঠুর সেতার। সে তেল, কয়লা, ধুলো, ময়লা পড়ে তাকে হাত দেওয়ার, ছোঁবার অবস্থায় নেই। তখন আমার ছোট কাকার এক বন্ধুকে বলে ওই সেতারটাই আমি, প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ছিল কালীঘাটে, সঙ্গীত শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়, ওর বাড়ির পাশে একটা সেতার সারানোর দোকান ছিল, সেখানে গিয়ে জাস্ট কস্টিক সোডা দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিয়েছিল, আর তারগুলো লাগিয়েছিল। আমি নিজের মতো করে বাজাতাম, সব ভুল বাজাতাম, কিন্তু নিজের মতো করে বাজাতাম। ওই একটু ধরুন ডোয়েডিয়ার বাজালাম, সোজা সোজা। কোনোদিন তো কেউ আপনার না শেখায়নি, না না নিজে নিজে না কি না করে নিজে বাজাতেন? নিজে নিজে নিজে। বা গান শুনেছি সোজা গান, যেগুলো যেমন আলো আমার আলো, সোজা সোজা করে বাজানো যায় যেগুলো, এইরকম টুকটাক বাজাতাম।
কিন্তু সেইভাবে কেউ শেখায়নি তখনও। কিন্তু একটা ইচ্ছে ছিল। ইচ্ছেটার কারণটাও একটা হচ্ছে যে রেডিওতে একদিন রবিশঙ্করজি সেতার শুনেছিলাম। কিছু জানতাম না, কোনটা সা কোনটা রে কিছু জানতাম না তো, কারণ আমরা সেই চর্চা ছিল না। আমার রাগটা এখনো মনে আছে, মিশ্র গারা, রেডিওর নিজস্ব রেকর্ডিং। পরবর্তীকালে আমি যখন রেডিওতে কাজ করেছি সেটা বহুবার বাজিয়েছি, বহুবার নিজে শুনেওছি। সেইটা আমার মনের মধ্যে একটা তো দাগ রেখে গেছে। তখনই আমি ঠিক করলাম যে সেতার বাজাবো। তখন বাবাকে বলতে মানে প্রায় নিমরাজি হয়ে একটা সেতার আমাকে কিনে দিলেন। কিন্তু আমাদের তো বললাম যে কারোর কোনো ধারণা নেই, ভালো জিনিস সেতার, খারাপ সেতার। সেতার সেতার, তার ভালো খারাপ এই এই বিচার মধ্যে আমারও তখন ছিল না। ল্যান্সডাউন মার্কেটের ওইখানে সুরবাণী বলে একটা দোকান ছিল, সেই দোকান থেকে আমাকে 150 টাকা দিয়ে একটা সেতার কিনে দিয়েছিলেন। এবং সৌভাগ্যবশত আমার ঠিক পাশের বাড়িতেই থাকতেন অত্যন্ত বিখ্যাত শিল্পী, যদিও তার সেভাবে তার মূল্যায়ন হয়নি, সন্তোষ বন্দ্যোপাধ্যায়। পাড়ার লোক, কাকা বলতেন তখন, পরে দাদা বলতাম সেটা শিখতে গিয়ে, এখনো দাদাই বলি, তখন কাকা বলতাম। কিন্তু সবাই ক্লাসে দাদা বলতে বলে আমিও দাদা বলতে আরম্ভ করলাম। তো আমার কাছে তখন নিয়ে গেল, নিয়ে যেতে উনি বললেন যে আয় শিখবি, কি আছে। তো তখন ওনার কাছে আমি শেখা শুরু করলাম, কিন্তু তখন আমার যথেষ্ট বয়স হয়ে গেছে, আরও অনেক কম বয়সে শেখা উচিত ছিল। তখন আমার 13 বছর বয়স। 13 বছর এমন কিছু বয়স না, যন্ত্র শেখার জন্য আরো কম বয়সে শিখলে ভালো। কিন্তু একটা সেতার ধরতে তো একটা না, শরীরের ইয়ে না, লাগে। তাহলেও হাত টাতগুলো আরো ভালো হয়, মানে আর যত কম বয়সে শেখা যায়, 5-6 বছর যখন একটু সেন্স হয়েছে সেই সময় শিখলে পরে অনেক বেশি উন্নতি করা যায় বলে মনে হয়। এইটা 1 নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের বাড়ির নিচে ভাড়া থাকতেন বীরেন মুখোপাধ্যায় বলে এক ভদ্রলোক। উনি HMV-তে চাকরি করতেন। সেই ওনার বাড়িতে আমরা বহু সঙ্গীত শিল্পীকে, মানে আধুনিক গানের শিল্পীকে আমরা আসতে দেখেছি। যেমন ধরুন, নিয়মিতভাবে আসতেন যারা, তারা হচ্ছে মাধুরী চট্টোপাধ্যায়, আচ্ছা, অনুপ ঘোষাল তো এখানেই পড়ে থাকতেন ওনার বাড়িতে, পিন্টু ভট্টাচার্য, মিন্টু দাশগুপ্ত যিনি প্যারোডি গান গাইতেন, আরতি মুখার্জিও আসতেন। তারপরে একবার হেমন্ত মুখোপাধ্যায় এসেছিলেন, মানে আমাদের বাড়ির পাশেই একটা বাড়িতে হেমন্ত মুখার্জির ভাইঝির বিয়ে হয়েছিল। তো তখন হেমন্ত মুখার্জি আসার সময় ওইখানেও হেমন্ত মুখোপাধ্যায় এসেছিলেন। আর ওদের বাড়িতে একটা, নিজেরাও খুব গান বাজনা করতো। তো আমি ওই সারসের মধ্যে কাক হয়ে ঢুকে বসতাম, যে ওরা করছে আমিও একটু একটু করি, একটা উৎসাহ ছিল। তাছাড়া আমার বাবার মামাতো বোন ছিলেন আরাধনা বন্দ্যোপাধ্যায়। ওরা খুব কালচার্ড ফ্যামিলি, ওদের বাড়িতেই প্রত্যেকেই কিছু না কিছু করতেন। যেমন আরাধনা বন্দ্যোপাধ্যায় সঙ্গীত শিল্পী হিসেবে কোনো এক সময় যথেষ্ট নাম করেছিলেন, এবং আরাধনা বন্দ্যোপাধ্যায় এবং সন্ধ্যা মুখোপাধ্যায় একসঙ্গে এই টালিগঞ্জে চিন্ময় লাহিড়ীর কাছে শিখেছেন। আচ্ছা, খুব বেশি দিন সন্ধ্যা মুখোপাধ্যায় চিন্ময় লাহিড়ীর কাছে শেখেননি, কিন্তু আরাধনা বন্দ্যোপাধ্যায় চিন্ময় লাহিড়ীর কাছে, এটা দুজনে একসঙ্গে শিখেছে, এটা আমরা শুনেছি। তো আর ওরা আরাধনা বন্দ্যোপাধ্যায়ের 3 ভাই 1 বোন, 3 ভাই কিছু না কিছু মানে সঙ্গীতের সঙ্গে যুক্ত ছিলেন। ছোট ভাইয়ের ছেলে, সে পরবর্তীকালে ডাক্তার হয়েছিল, হয়ে বিদেশ চলে গেছিল, সে বেহালা বাজাত। আর আরাধনা বন্দ্যোপাধ্যায়ের ছেলে
অনিন্দ বন্দ্যোপাধ্যায়, যার সঙ্গে আমার এখনো অত্যন্ত ভালো যোগাযোগ আছে, সে শরৎ বাজাতো। এই এইগুলো আমার মধ্যে একটা মানে ইন্সপিরেশনের কাজ করেছিল। ওরা বাজাচ্ছে, আমি একটু বাজাই, কিন্তু ওরা যেভাবে বাজাতো তখন, আমি তখনও সেভাবে শুরুই করিনি। ওরা শুরু করে যখন বাজাতে আরম্ভ করছে তার অনেক পরে আমি শুরু করি। কিন্তু হয়তো কিছু করবে তখন একটু একটু বাজাতে পারতাম, কারণ বাজাবার কি 3-4 বছরের মধ্যেই গুরু নিজেই আমাকে, তার জন্মদিনের অনুষ্ঠান হয়েছিল বিড়লা একাডেমিতে, সেখানে আমাকে গুরু বললেন দেবু বাজাবে, এরকম। তো একটু একটু টুংটাং বা তখন বাজাতে পারতাম এই। তারপর তো বাড়িতে রেওয়াজ করতাম, লেখাপড়াও করেছি। আর যা হয় লেখাপড়া করলাম, এম এ পাশ করলাম, তারপরে চাকরিতে ঢুকলাম। আপনি শিল্পী হিসেবে না থেকে চাকরিতে চলে গেলেন কেন? কঠিন প্রশ্ন নয়, উত্তরটা দেওয়া কঠিন, সেই পরিস্থিতি ছিল না। আমি একটু একরোখা ধরনের লোক ছিলাম, এখন নেই, বয়সের সঙ্গে সঙ্গে অনেক নমনীয় হয়ে গেছি। তো লেখাপড়াতে খুব খারাপ ছিলাম না, যেহেতু আমার সায়েন্স ব্যাকগ্রাউন্ডটা ছিল। তো এখানে একটা মেটেরিয়াল টেস্টিং ল্যাবরেটরিতে চাকরি করতে ঢুকলাম। তারপরে খবরের কাগজে অ্যাডভার্টাইজমেন্ট দেখলাম, রেডিওতে প্রোগ্রাম এক্সিকিউটিভ নেওয়া হবে, খুব ক্যাজুয়ালি অ্যাপ্লাই করে দিলাম। ইন্টারভিউয়ের ডাক এলো, দিল্লিতে ইন্টারভিউ দিতে গেলাম এবং হয়ে গেল চাকরি। প্রোগ্রাম এক্সিকিউটিভ হিসেবে আপনি প্রথম অল যোগ ইন্ডিয়া করি, রেডিওতে ঢুকলেন। হ্যাঁ, প্রথম আমার জয়েন ছিল দিল্লিতে। দিল্লিতে, আচ্ছা আচ্ছা। তবে দিল্লিতে কতদিন ছিলেন দিল্লিতে? দিল্লিতে আমি 88 থেকে 94 আচ্ছা দিল্লিতে ছিলাম। তারপরে আমি কলকাতায় আসি। ইন্টারভিউ নিয়েও মজার খুব গল্প আছে। আচ্ছা। আমি যেহেতু তখন একটা চাকরি করি এবং তখন যা মাইনে পাই, রেডিওতে আমি হিসেব করে দেখলাম আমি তার থেকে কম মাইনে পাবো, কিন্তু লোভ তো ছিল যে সব মানে মিউজিশিয়ানদের কাছ থেকে দেখতে পারবো ইত্যাদি। ইন্টারভিউ দিতে গেলাম, আমার সঙ্গে আমার এক বন্ধুও গিয়েছিল, এক না একাধিক বন্ধু গিয়েছিল। তো তাদের ইন্টারভিউ হলো, কারোর 5 মিনিট, কারোর 10 মিনিট, এবং তারা অত্যন্ত উৎফুল্ল হয়ে বেরোলো। আমি তখন মনে ভাবছি যে আমাকে কি জিজ্ঞেস করবে। তারপর আমি ঢুকলাম, ওরা আমাকে প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টা ধরে 10 জন লোক গ্রিল করলো, এবং খালি মনে আছে সুরিন্দর সিং কি তেজপাল সিং, সিং বন্ধু যারা, তাদের একজন ছিলেন, বাকি কেউ তাদের কারোর মিউজিক সম্বন্ধে কোনো কোনো মিউজিকের লোক কেউ নেই, এবং তারা মিউজিক বাদ দিয়ে পৃথিবীর যাবতীয় জিনিস নিয়ে প্রশ্ন করতে আরম্ভ করল। তো আমি বললাম ভাই কি আমি তো মানে বেসিক্যালি প্রস্তুতিটা নিয়ে এসেছি মিউজিকের, কিন্তু আমাকে রাজনীতি নিয়ে প্রশ্ন করছে, এবং ওই বিষয়টা আমি খুব একটা পছন্দ করি না। তো যতটুকু জানতাম উত্তর দিয়েছিলাম, কিন্তু যখন বেরিয়ে আসি তখন এতটাই বিরক্ত হয়ে গেছি এবং এতটাই আমি কনফিডেন্ট যে এই চাকরিটা আমার হচ্ছে না। আর যারই হোক, আমার এইভাবে যদি কারোর ইন্টারভিউ হয় তাহলে এই চাকরি তার হয় না, এটা আমার ধারণা হলো। তার মাস 6 বাদে দেখলাম যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা চলে এলো। তা আমি খুব অবাক হয়েছিলাম। হ্যাঁ, এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, আমি বলেছি আমি তো সায়েন্সের ফিজিক্সের স্টুডেন্ট। তারও অনেক আগে আমার একটা রেডিওতে আরেকটা চাকরি হয়েছিল। এইখানে আমি যে পরীক্ষাটা দিলাম সেটা হচ্ছে ইঞ্জিনিয়ার, এই প্রোগ্রাম এক্সিকিউটিভের। তার আগে যে
চাকরিটা পেয়েছিলাম, সেটা পেয়েছিলাম ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আচ্ছা। ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট বলে একটা পোস্ট আছে, সেটা বহুদিন আগে, সেটা সম্ভবত 83 বা 84, আমি সালটা আমার মনে পড়ছে না ঠিক, তার ওই রকম সময় হবে। তার ইন্টারভিউ হয়েছিল কলকাতা আকাশবাণী ভবনে, তার 4 তলায় ইন্টারভিউ হয়েছিল, ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্টের পোস্ট। আমাকে জিজ্ঞেস করেছিল, হাউ ডাজ এ টেলিফোন ওয়ার্ক। এইটাই আমার প্রশ্ন ছিল, আমি উত্তর দিয়ে দিয়েছিলাম। এটা যারা ফিজিক্স নিয়ে লেখাপড়া করেছে তাদের পক্ষে এই প্রশ্নের উত্তর দেওয়া খুব একটা মুশকিল নয়। চাকরিটা হয়ে গেছিল, কিন্তু করিনি। সেটা করলে কি হতো, মানে টেকনিশিয়ানস কাজ করবেন না সেই জন্য? না না না, মোটেই না, মোটেই না। তখন আমার গুরু আমাকে বলেছিলেন যে তুমি রিসার্চ করো। আচ্ছা। করে উনি আমাকে বললেন যে রিসার্চ করতে গিয়ে ওনার খুব পরিচিত একজন লোক ছিলেন, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ফিলোসফির অধ্যাপক, এবং তিনি নিখিল ব্যানার্জির খুব ঘনিষ্ঠ বন্ধু, নামটা ভুলে যাচ্ছি। তার সঙ্গে যোগাযোগ করতে আমি ওখানে মানে শান্তিনিকেতনে গিয়েছিলাম, কিন্তু সেটাও খুব একটা ফলপ্রসূ হলো না। তো তাতে এই ইঞ্জিনিয়ারিংয়ের চাকরিটাও গেল, ওটাও গেল। তো আর আমি চাকরির পরীক্ষা দেওয়া বলতে আর কোনো পরীক্ষা আমি কিন্তু দিইনি কোনো দিনই। তারপর এই একবারেতেই একটা প্রথম আমার ফর্ম ফিল আপ করলাম প্রোগ্রাম এক্সিকিউটিভের, এবং এমনই ভাগ্য চাকরিটা হয়ে গেল। চাকরিটা হলো 86 আগস্ট মাসে, আগস্ট মাসেই হবে, কারণ দিনটা আমার মনে আছে। জন্মাষ্টমীর 2 দিন বাদে আমাদের ইন্টারভিউ ছিল, কারণ আমরা ট্রেনে করে যখন যাচ্ছি দেখছি, ইউপির ওপর দিয়ে যখন যাচ্ছি দেখছি সারা জায়গায় জন্মাষ্টমীর পুজো হচ্ছে। ও দিল্লিতে হয়েছিল ইন্টারভিউ? ইন্টারভিউটা ইউপিএসসিতে হয়েছিল, আমরা আচ্ছা, ইউপিএসসি থেকে সিলেক্ট করেছিলাম। আচ্ছা, আচ্ছা। এটা এটা রেডিও ইন্টারভিউ করে না, ইউপিএসসি করে। তো এটা হলো, এবার তার 86 আগস্টের 88 আগস্টে আমি আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার পাই। আমার প্রথম পোস্টিং হয়ে গেল দিল্লিতে। এইভাবে শুরু হলো। 86 ইন্টারভিউ দিলেন, 88 অ্যাপয়েন্টমেন্ট লেটার পেলেন? আমার যতদূর মনে পড়ছে, অথবা 87 ইন্টারভিউ দিয়েছিলাম, 80 পেয়েছিলাম, এরকম হবে। তবে দেরি হলো আমার জয়েন করতে এই কারণে, এখানে আমাদের রাজ্য সরকারের এখানে আমাদের ওই যে মেডিকেল চেক আপ হয়, ওইটাতে প্রচুর সময় নিয়েছিল বলে আমাদের অন্যান্যরা আমার আগে অন্যান্য জায়গার লোকেরা, অন্যান্য রাজ্যের লোকেরা আমার আগে জয়েন করে ফেললো। আমরা একটু মানে যারা পশ্চিমবঙ্গ থেকে যারা সিলেক্টেড হয়েছিল তারা পরে জয়েন করলো। আচ্ছা, এই প্রোগ্রাম এক্সিকিউটিভ হিসেবে আপনি জয়েন করলেন, আমার একটু জানতে ইচ্ছা করছে প্রোগ্রাম এক্সিকিউটিভ জব রোলটা কি, মানে কি করতে হয় তাদের? এক কথায় বলতে গেলে পুরো প্রোগ্রামটা এক্সিকিউশন করা। আচ্ছা। তার মানে কি প্রোগ্রামটা হবে তার আইডিয়াটা নিয়ে আসা, তার প্ল্যানিং করা, আর্টিস্টদের ডাকা, আর্টিস্টদের পেমেন্ট করা, এবং ব্রডকাস্ট হয়ে যাওয়া। এই পুরো কাজটা হলে তবে একটা কাজ শেষ হয় প্রোগ্রাম এক্সিকিউটিভে। আচ্ছা। কেমন? তো এইটা হচ্ছে বেসিক কাজ। যেমন প্রডিউসাররা কী করেন, প্রডিউসারদের যে কাজ একই কাজ, বরং প্ল্যানিং থেকেই শুরু হচ্ছে কাজটা। প্রডিউসাররা খালি প্রোডাকশনের দিকটা দেখেন, কিন্তু এই প্রোগ্রাম এক্সিকিউটিভ যারা, তাদের প্রোডাকশনের সঙ্গে সঙ্গে প্রোগ্রাম ম্যানেজমেন্ট এবং অ্যাডমিনিস্ট্রেশন এটাও দেখতে হতো। এটাও আমাদের কাজের মধ্যে ছিল। তো একটা প্রোগ্রাম করতে গেলে যা যা করতে হয় একজন প্রোগ্রাম এক্সিকিউটিভকে সব করতে হয়।
আপনার পরবর্তী ধাপগুলোতে যাওয়ার আগে আমি একটু মানে আমার খুব জানতে ইচ্ছা করে যে আকাশবাণীর যে অর্গানাইজেশনাল স্ট্রাকচার সেটা কিরকম ছিল? যখন জয়েন করলাম সেটাকেই আইডিয়াল মনে হয়েছিল। যেমন একজন ডিজি আছেন, ডাইরেক্টরেট যেটা, সবকটা অফিসের হেড সেখানে, এবং সেখান তারপরে বিভিন্ন স্টেশনগুলো, যেমন ডাইরেক্টরেট আর দিল্লি স্টেশন কিন্তু আলাদা। ডাইরেক্টরেট দিল্লি, যেমন কলকাতা স্টেশন সেরকমই দিল্লি স্টেশন, দিল্লি স্টেশন। বা অন্যান্য যে কোনো স্টেশনের মতো দিল্লি স্টেশন। ডাইরেক্টরেটে বসছেন ডিজি, এবং যে কোনো স্টেশনের হেড হচ্ছেন দ্য স্টেশন ডিরেক্টর। তার নিচে অন্যান্যরা কাজ করছেন, যেমন ডেপুটি ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এবং প্রোগ্রাম এক্সিকিউটিভ, এবং তার নিচে ট্রান্সমিশন এক্সিকিউটিভ বা ডিউটি অফিসার। তো সেই সময় আমাদের কাজ করার কোনো অসুবিধে হয়নি, কোনো রকম কাজ করতেই কোনো অসুবিধে হয়নি। কারণ কাজ করতে গেলে যেটা সব থেকে বেশি লাগে, ভালো অনুষ্ঠান করতে গেলে অবশ্যই বুদ্ধি সব থেকে বেশি লাগে, কিন্তু টাকা পয়সার যোগানটা খুব দরকার হয়ে পড়ে। তো টাকা পয়সার অসুবিধে আমাদের কোনো দিন হয়নি, বরং আমাদের এরকম বলা হতো যে আজকে এই আর্টিস্টের রেকর্ডিং হয়ে গেল, কেন আজকে পেমেন্ট হলো না? সেটা যদি না হয় তাহলে আমাকে তার ক্লারিফিকেশন দিতে হতো, কৈফিয়ত দিয়ে বলতে হতো যে এই কারণে তার পেমেন্ট করতে পারেনি, পরবর্তীকালে পেমেন্ট করা হয়েছে। তো এটা কোনো দিন হতো না যে আজকে রেকর্ডিং হয়ে গেল আর 1 বছর বাদে পেমেন্ট হলো, যেটা পরবর্তীকালে হয়েছিল। তো সেই ক্ষেত্রে আমাদের স্বাধীনতাও ছিল। সরকারি গণমাধ্যম হলে পরে তার তো কিছু বাধ্যবাধকতা থাকে, সেগুলো ছিল, কিন্তু বিশেষ কোনো অসুবিধে কোনো দিনই হয়নি। মানে সেই সময় ধরুন এখন যেটা হয় বেসরকারি চ্যানেলগুলোকেও সরকারি বা, নির্দেশ মেনে চলতে হয়, বা সরকারের বিরুদ্ধে তাদের কথা বলার কোনো অধিকার নেই। তো রেডিওতেও কি সেটাই হতো, সেইভাবেই চলতো? দেখুন, আমি যখন রেডিওতে জয়েন করলাম 88-এ, তো আমাকে সবাই বলতো মোস্ট প্যাম্পার্ড প্রোগ্রাম এক্সিকিউটিভ। কেননা সবাই আমার থেকে বড়, তো মানে যে আমার থেকে কিছু না হলে 4-5 বছর বড়, সবাই বলতো এই বেটা, এই বাচ্চা, এই দাদা, এইভাবে আমাকে ট্রিটমেন্ট করতো। তো এই ধরনের প্রোগ্রামগুলো যারা করতেন, মানে যেখানে আলোচনা বা বিশ্লেষণ এগুলো যেগুলো হচ্ছে, সেগুলো সব সিনিয়র অফিসাররা করতেন। তো তারা যাই করতেন তারা একটা ব্যালেন্স রেখে করতেন। কোনো দিন যে বিপক্ষে বলবার জন্যে বলবো বা পক্ষে বলবার জন্য বলবো এরকম করেছেন বলে আমার তো কোনো অনুষ্ঠান শুনে আমার সেরকম মনে হয়নি। তবে এই ধরনের অনুষ্ঠান আমাকে খুব কোনো দিনই করতে হয়নি। তো যা দেখেছি, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি এটুকু বলছি যে খুব পক্ষপাত করলাম বা বিরুদ্ধাচরণ করলাম এ ধরনের কোনো দিন করেননি। আর আমরা যখন রেডিওতে ঢুকলাম তখন তো এত মিডিয়া ছিল না, রেডিও এবং দূরদর্শন, আর তো কেউ নেই। তো এত পরবর্তীকালে অনেক সংখ্যা বেড়ে গেল, তো একটা গাইডলাইন তো থাকতেই হবে, যে যার মতো চলবে, যা খুশি তাই বলবে, তা তো হতে পারে না। তো সেইটা তো সবাইকেই মানতে হবে। এখন আপনারা যদি দেখেন যে বিভিন্ন জায়গায় সরকারের বিরুদ্ধে বিভিন্ন চ্যানেল বলছে, সরকারের পক্ষে বলছে, কিছু চ্যানেল আছে যারা কেবল সরকারের পক্ষেই বলে, কিছু চ্যানেল আছে যারা বিপক্ষেই সবসময় বলে। বিপক্ষেই বলে। তো আমরা সেটা তার মধ্যে দেখিনি। আমরা যেটা দেখেছি যে আমাদের যারা সিনিয়র ছিলেন তারা একটা ব্যালেন্স করে বলতেন, মানে কোনো একটা জায়গায় যদি পক্ষের কেউ থাকে, বিপক্ষের কেউ যেন থাকে, যেন এটা আমরা সবসময় দেখেছি। আমার পরবর্তীকালে এই পার্টি পলিটিক্যাল ব্রডকাস্টিং, যেটা ইলেকশনের আগে হয়, প্যানেল ডিসকাশন হয়, সেখানে কিন্তু সব রাজনৈতিক দলের লোকেদের সমানভাবেই মানে সবাই পার্টিসিপেট করেন। মানে কেউ সরকারের পক্ষে বললেন, কেউ বিপক্ষে বললেন, তারা নিজেদের মধ্যে বাদানুবাদ করলেন। এই রকম কোনো ছিল না যে আমাদের সরকারের পক্ষেই বলতে হবে বা সরকারের বিপক্ষেই বলতে হবে।
হ্যাঁ, একটা জিনিস ছিল, সরকারি গণমাধ্যম, সরকারের যে প্রকল্পগুলো নেওয়া হচ্ছে সেগুলো তো আমাদের করতেই হতো। আমরা কেন, বোধহয় আমার আগে যারা ছিলেন তারাও করেছেন, আমরাও করেছি, পরবর্তীকালে আমার পরবর্তী প্রজন্ম যারা আছে তারাও করছে। এর মধ্যে তো আমি কোনো ভুল দেখি না। আর আপনি ধরুন যে সময় জয়েন করলেন ওই সময়টা তো দূরদর্শন এসে গেছে, দূরদর্শনের আস্তে আস্তে রেডিও তার জনপ্রিয়তা হারাচ্ছে। তো সেই চ্যালেঞ্জটা কিরকম ছিল? মানে দূরদর্শনকে ক্রস করে গিয়ে রেডিওকে প্রতিষ্ঠা করাটা একটা কি বড় চ্যালেঞ্জ ছিল না? দুটো মাধ্যম আলাদা। আহ, যখন থিয়েটারের পরে সিনেমা এলো, সিনেমার থিয়েটারের জনপ্রিয়তা কি কমে গেল? এটা আপনার রুচির ওপর নির্ভর করে, আপনি কি দেখবেন। আমরা যখন শুরু করি তখন রেডিও মধ্য গগনে। তবে সেই 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 সময় নয় যখন, মানে আমি কলকাতা বেতারের প্রেক্ষিতে যদি বলি তাহলে সবার বুঝতে সুবিধা হবে। পঙ্কজ কুমার বাণী ঠাকুর নয় কিন্তু, বা জ্ঞানপ্রকাশ ঘোষ, বা সঙ্গীতের কথা বলছি, জ্ঞানপ্রকাশ ঘোষ বা বিমান ঘোষ বা ভিজি যোগ, পণ্ডিত ভিজি যোগ, এদের সময় নয়, তারপরে এসছি। সেই 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 স্বর্ণযুগের কথা, স্বর্ণযুগ নয়। মানে ওই ওই নক্ষত্ররা যারা, তারা রেডিওতে। ধরুন আমি খুব বড় প্রোগ্রাম অফিসারও যদি হই, আমি সহস্র জন্ম চেষ্টা করলেও সঙ্গীতে জ্ঞানপ্রকাশ ঘোষের সমকক্ষ হতে পারবো না। এটা আমাকে মেনে নিতে হবে। আমি আমার যা ক্ষমতা, ক্ষুদ্র ক্ষমতা, সেই নিয়ে যতটা ভালো করতে পারি সেটা করব। আমি হাজার চেষ্টা করলেও আমাদের যারা কথিকায় দেখতেন, কবিতা সিংহ এরকম নাম কয় বলছি, বা ভিজি প্রডিউসার ছিলেন, বিমান ঘোষ ছিলেন, তাদের সমকক্ষ হতে পারবো না। আমি আমার ক্ষমতা অনুযায়ী চেষ্টা করেছি, আমি না, আমাদের অনেকেই চেষ্টা করেছি তাদের মতো করে ভালো করে কাজ করতে। তো সেদিক থেকে এটাকে আমি চ্যালেঞ্জ মনে করিনি। আমার যে সিলেকশন হয়েছিল প্রোগ্রাম এক্সিকিউটিভের, এবং দিল্লি থেকে আমি সেই কাজ করার সুযোগ পেয়েছি, পরবর্তীকালে আর পাইনি, দিল্লিতেই কয়েক বছর পেয়েছি। সেটা হচ্ছে আমার সিলেকশন ছিল শাস্ত্রীয় সঙ্গীত। তো এইখানে কোনো চ্যানেলই আমার সঙ্গে কোনো রকম প্রতিযোগিতায় আসতে পারে না, কেননা যে সময় আমি দিতে পারবো একটা শাস্ত্রীয় সঙ্গীতের জন্যে কোনো চ্যানেল সেই সময় দিতে পারবে না। আমার সারাদিনে হয়তো 10 ঘন্টা ক্লাসিক্যাল মিউজিক বাজছে, আর দূরদর্শন সারাদিন 10 ঘন্টা প্রচারই করছে না। তাই জন্য আমার কম্পিটিটর কোনো দিন ছিল না। এইবার যখন প্রাইভেট চ্যানেল এলো, কটা মিউজিকের প্রোগ্রাম হয়, যা হচ্ছে সেটা আপনি, হ্যাঁ, মধ্যখানে হয়েছিল কোনো একটি টিভি চ্যানেল নিনাদ বলে একটা অনুষ্ঠান করতো, ভালো অনুষ্ঠান করতো, ভালো শিল্পী দিয়ে অনুষ্ঠান করতো, কিন্তু আর কোনো চ্যানেলে সিরিয়াল ছাড়া তো কিছু হয় না, সঙ্গীতে সেরকম অনুষ্ঠান হয় না। তো তাই জন্য শাস্ত্রীয় সঙ্গীতকে যদি কেবলমাত্র আলোচনা করা যায় তাহলে কোনো দিনই সেই কম্পিটিশন নেই। তখনও আমরা সব থেকে ভালো ছিলাম। এখন যদিও অবস্থা খারাপ যদি বলেন, এখনও আমরা সব থেকে ভালো। যেখানে অসুবিধের জায়গাটা আমাকে বুঝতে যদি হয়, যেটা আমি ফিল করেছি, যেটা আমরা প্রত্যেক দিনের কাজে রিয়েলাইজ করেছি, যে টেকনোলজিটা যতটা উন্নত হচ্ছে, রেকর্ডিংয়ের টেকনোলজিটা যখন উন্নত হচ্ছে, সেই টেকনোলজিটা আমি পাইনি।
আচ্ছা। আমি সবসময় 10 বছর পিছিয়ে টেকনোলজি নিয়েছি। আপনার মনে থাকতে পারে যে লতা মঙ্গেশকরের একটা ইন্টারভিউ হয়েছিল কোনো একটি চ্যানেলে। তো ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল, আগে যে গান গাইতেন এখন যে গান গাইছেন কীরকম লাগছে তফাৎ? বলে কীরকম জিজ্ঞেস করলেন? প্রশ্নটা ঠিক বুঝলেন না। না, তখনও তো আপনি ডুয়েট গেয়েছেন, এখনও তো ডুয়েট গাইছেন। ওনার উনি সাংঘাতিক বুদ্ধিমতী মহিলা। উনি বললেন যে তখন তো ডুয়েট গাইতাম, এখন তো ডুয়েট গাই না। যিনি ইন্টারভিউ করছিলেন তিনি বললেন, কেন এই তো এই গানগুলো আপনি ডুয়েট গেয়েছেন, এর সঙ্গে ডুয়েট গেয়েছেন, ওর সঙ্গে ডুয়েট গেয়েছেন। বলে না, উনি তো একদিন একটা ট্র্যাকে রেকর্ডিং করে গেছেন, আমি তো আরেকদিন গিয়ে আরেকটা ট্র্যাকে রেকর্ডিং করেছি, ডুয়েট তো গাইনি। মানে এই যে ট্র্যাক সিস্টেম, আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে মাল্টি ট্র্যাক রেকর্ডিং, একটা জায়গায় একটা ভুল হয়ে গেলে পরে সেটাকে সঙ্গে সঙ্গে কারেকশন করে নেওয়া, ওইটুকু পোর্শন সেটা আমাদের পাইনি। একটা জায়গা ভুল হলো মানে পুরোটা আরেকবার করো। আমার থাকাকালীন রেডিওতে, কলকাতা রেডিওতে একবারই মাত্র দেখছি যে সন্ধ্যা মুখোপাধ্যায় এসে রেকর্ডিং করেছিলেন। তো কোনো একটা জায়গায় ওনার গলাটা একটু মানে কাশি মতো এসে গিয়েছে। তো থেমে বলে এইটুকু একটু করে, এই যে বাইরে যেটা হয় এরকম করে নেওয়া যায় না, এইটুকু রেকর্ডিং করে দিলে? বললো না, এটা এখানে আমাদের হয় না, গানটা পুরোটাই গাইতে হবে। তো সেই দিক থেকে দেখতে গেলে আমরা অন্যদের সঙ্গে যদি প্রতিযোগিতায় যেতে হয়, আমরা সেখানে পিছিয়ে আছি টেকনিক্যালি। আমরা 10 বছরের পুরনো টেকনিক নিয়ে কাজ করছি, ওরা কিন্তু একদম উন্নত মানের টেকনিক নিয়ে কাজ করছে। আশা ভোসলে তার ইন্টারভিউতে বললেন, কি A.R. রহমান রেকর্ডিং করলেন, একটা ঘরে গিয়ে একা গান গেয়ে চলে এলাম, কিছু বুঝতে পারলাম না, তারপর দেখলাম এই গানটা এরকম হয়ে গেছে। কেমন? তাহলে কি এটা আমরা ধরবো যে সরকারের আনুকূল্য হারিয়েছে রেডিও? না, তা তো নয়, তা তো বলতে পারি না। দেখুন, টাকা পয়সা দিতে গেলে পরে কীভাবে আসছে না আসছে, কারণ আমিও 5 বছর 5.5 বছর হয়ে গেল রেডিও চাকরি থেকে অবসর নিয়েছি। শেষের দিকে দেখেছি যে টাকা পয়সাটা যখন প্রসার রেডিও, অল ইন্ডিয়া রেডিও থেকে নাম হয়ে গেল প্রসার ভারতী, তো তখন থেকে একটু অসুবিধা তো হচ্ছেই, কারণ আমাদের প্রচুর চাপ দেওয়া হতো যে আরও বেশি রেভিনিউ আনবার জন্য, আনতে হতো বাধ্য। এইটা দেখুন সব জায়গাতেই সব পরিবর্তন হচ্ছে, এখানেও পরিবর্তন হবে, কারণ বলেছে না যে there is only one thing is constant in this world, চেঞ্জ। তো এখানেও পরিবর্তন এসেছে। তো আজকালকার ছেলেমেয়েরা যারা এখন কাজ করছে তারা কিন্তু এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে সুন্দর কাজ করছে। হ্যাঁ, কিন্তু যেইটা আপনাকে মানে আমি বলতে চাইছি, টেকনোলজির ব্যাপারে আগে আমরা যখন রেডিওতে ঢুকলাম একটা চিঠি পাঠাতে হবে, আমাকে পাঠাতে হবে বম্বে স্টেশনে। আমার কাছে কী ছিল? টেলেক্স ছাড়া কোনো উপায় নেই, তাই তো? এখন আমার কি উপায়? ইমেল। না, কোনো দরকার নেই, পকেটে টেলিফোনটা বার করলাম, ভয়েস মেসেজ পাঠিয়ে দিলাম, আচ্ছা, তার 2 মিনিটের মধ্যে ভয়েস মেসেজের উত্তরটা এসে গেল। তো সেটা কি অফিসিয়াল? অফিসিয়াল। তারপর হোয়াটসঅ্যাপ গ্রুপ করা আছে, আচ্ছা, হোয়াটসঅ্যাপ গ্রুপ করা আছে, দ্যাটস অফিসিয়াল। একটা ডকুমেন্ট পাঠাতে হবে, আমি কি করলাম, ছবি তুললাম, তাকে হোয়াটসঅ্যাপ করে দিলাম, কতক্ষণ লাগলো যেতে? সেই সুযোগ, এই সুযোগগুলো পেয়েছি। ঠিক তেমনভাবে আপনি যখন রেডিও শুনলেন, রেডিওর যে বিপ্লবটা হলো কখন হলো? রেডিওর বিপ্লবটা হলো কিন্তু ভালভ থেকে ট্রানজিস্টর। আপনি পকেটে করে নিয়ে ঘুরবেন, এখন ট্রানজিস্টর ফেলে দিয়েছেন, রেডিও শুনুন কোথায়? মোবাইলে। টিভি কোথায় দেখেন? মোবাইলে। অর্থাৎ তার ট্রান্সমিশনের যে টেকনোলজি সেগুলো উন্নত হচ্ছে, কিন্তু রেকর্ডিংয়ের যে টেকনোলজি, যেটা একজন প্রোগ্রাম অফিসারের পাওয়া উচিত যতটুকু, ততটুকু পাচ্ছে বলে আমি
বিশ্বাস করি না, পায় না, অনেক কষ্ট করতে হয়। আর এই যে এফএম চ্যানেল এলো, এফএম চ্যানেলের যে আশাটা, সেই আবির্ভাবটা কিভাবে হলো? এফএম খুব নিঃশব্দে এসেছিল। এফএম শুরু হলো তখন একদম গোড়ার দিকে এফএম কয়েক ঘন্টার জন্য হতো, সন্ধ্যে 6টা থেকে আরম্ভ হতো, যতদূর মনে হয় 12টায় শেষ হয়ে যেত। ওই শেষের 2 ঘন্টা ক্লাসিক্যাল মিউজিক হতো। এর যে বৈপ্লবিক পরিবর্তন যেটা এফএম এর হলো, সেটা সম্ভবত 1995 কি 96 সালে। তখন আমরা তার জন্য প্রস্তুত নই, তখন প্রস্তুতি নই আমরা। আমাদের বলা হলো যে এটা করতে হবে, মানে আমরা যদি মাথা নিচের দিকে পা ওপর দিকে করে আপসাইড ডাউন করে দাঁড়াই তাহলেও সম্ভব না। এইভাবে কোনো রকম, মানে একজন লোককে ডাকলে তাকে কত টাকা দেবো, তার ফি স্ট্রাকচার আলাদা। রেডিওতে যেমন নির্দিষ্ট আছে যে এই কাজের জন্য আসলে পরে এত টাকা, গান গাইলে এত টাকা, এ গ্রেড এত টাকা, বি গ্রেড এত টাকা, এসব নিয়ম। এফএম এর কিছুই নেই তখন। তো সেইগুলো একটা চ্যালেঞ্জ ছিল। আর তুমি ভালো করে হাঁটতে পারো না, তোমাকে একটা গাড়ি দিয়ে বলো চালা, তুমি চালাও, সেটাই আমরা জানতাম না কি করে। আমরা আস্তে আস্তে শিখলাম। এবং অন্যান্য এফএম আজকাল যে জনপ্রিয় হয়েছে, রেডিওর এফএম, মানে আমি কলকাতার কথা বলছি, যে এফএম রেনবো, এফএম গোল্ড, এর জনপ্রিয়তা যদি কিছু থেকে থাকতো তখনকার দিনে, তো অবশ্যই জনপ্রিয় ছিল, কারণ আমাদের ফরম্যাটই অনেকে ফলো করেছে। তার প্রধান রূপকার হিসেবে আমার মানতে একটু অসুবিধে নেই আমাদের তৎকালীন স্টেশন ডিরেক্টর ডক্টর অমিত চক্রবর্তী। ওনার প্রচুর নানা রকম আইডিয়া ছিল, কি করা যেতে পারে, কিভাবে করা যেতে পারে, আইডিয়া দিতে পারতেন, আইডিয়া এক্সচেঞ্জ করতেন। উনি তখন এই টকশো তো ওনার, মানে বাংলাতে টকশো ওনার ইনভেনশন, সেটা উনি করলেন। আমরা প্রচুর এফএম প্রেজেন্টার, জকি, এখন আর যে ডিজে শব্দ আপনারা শোনেন, কিন্তু সেটা প্রথমে তো রেডিওতেই এলো। বা অন্যান্য যে এফএম রেডিওগুলো তখন ছিল, তারা তো আমাদের রেডিও ওই স্টুডিও থেকেই অনুষ্ঠান প্রচার করতো। তাদের তখন স্টুডিও ছিল, ট্রান্সমিটার তো দূরের কথা, আমাদের ট্রান্সমিটার থেকেই তাদের ট্রান্সমিশন হতো। কিন্তু এফএমটাকে জনপ্রিয় করতে গেলে করেছিলেন ডক্টর অমিত চক্রবর্তী। এইবার আসা যাচ্ছে জনপ্রিয়তা বলতে কি। আপনি ক্লাসিক্যাল একটা লিটারেচার পড়ে আনন্দ পান, আমি বটতলার বই পড়ে আনন্দ পাই। কেমন এই বিভাজনটা 100 বছর আগেও ছিল, এখন হচ্ছে 100 বছর পরেও হয়তো থাকবে। তো যেমন কেউ বলল যে আরে তোর কথা শুনে মটকা গরম হয়ে যেতে হয়, এটা কি ভাষা, বাংলা না হিন্দি নাকি, এই ভাষায় কথা বল, এফএম এর ভাষা, আমি পারি না বলতে। আমাদের একজন প্রেজেন্টার ছিলেন শর্মা, সে বলল আমি অমুক শর্মা, দেখাবো আমার ফর্মা। তো আমাদের মধ্যে তো অনেক সব ধরনের লোক থাকে, ভালো মন্দ, প্রগতিশীল, এবং যারা ঐতিহ্যকে ধরে রাখে, যারা পুরনোপন্থী তারা রেড়ে করে উঠলো, বলে এই কি, এটা তো রেডিওর ভাষা নয়। রেডিওর একটা আলাদা ভাষা ছিল। হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীত গাইবার একটা স্টাইল ছিল, ছিল বলছি। এখন ইনোভেশন হয়েছে। না, আমি এই বিষয়ে একটা কথা বলি। আমরা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নিতে গেছি। আমি যখন ফিরছি,
তখন শান্তিনিকেতন স্টেশনে গান হচ্ছে পাগলা হাওয়ার বাদল দিনে হুলালা হুলালা, একটা গান আমি বাজছিল। মানে আমি এতটাই বিরক্ত এবং রেগে গেছি, স্টেশনে গিয়ে স্টেশন মাস্টারকে বললাম আপনি এটা বন্ধ করে নিলে আপনার এগুলো আমি সব ভেঙে দেবো। তো তারা বন্ধ করেছিলেন। তো চেঞ্জ তো অবশ্যই আসুক, ভালো, তাতে আপত্তি নেই। চেঞ্জটা ভালোর জন্য এলে ভালোর জন্য পরেই হলেই ভালো। ভালো। যেমন যেমন আমি ছোটবেলা থেকেই যে আমার যখন নামকরণ হয়েছিল, আমার নামের বানানটা আমাকে ভুল শেখানো হয়েছিল, তো সেই ভুলটাই চলে আসছে। এইবার যখন হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিলাম তখন আমার সার্টিফিকেট আছে দেবাশিস মুখোপাধ্যায়, কেমন? সেটাই ঠিক, সেটাই ঠিক, কিন্তু আমরা বলি মুখার্জি। তো রেডিওতেও এই মুখার্জি, চ্যাটার্জি, গাঙ্গুলি এগুলো যেত না, এখন যায়, এখন যায়। বা আগেও সৌরভ গাঙ্গুলিকে কোনোদিন রেডিও সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছে গঙ্গোপাধ্যায় বলে তো বলে। আমার মনে হয় না, বলেননি। তো কিছু পরিবর্তন আপনার ভালো না লাগলেও মেনে নিতে হবে, কিন্তু যে পরিবর্তন করছে তাকে একটু মনে রাখতে হবে যে আমি পরিবর্তন করবার মতো এলেম আমার আছে কিনা। আছে কি না সেটা। কেমন? আমি পরিবর্তন করবো, যা খুশি তাই করে দেবো, সেটাকে পরিবর্তনটাকে আমি পরিবর্তন হিসেবে মানি না। তবে হ্যাঁ, এখন মুখার্জি বলা হচ্ছে, মুখার্জি বলা, প্রণব মুখার্জিকে কবে প্রণব মুখোপাধ্যায় বলেছেন? আপনি বলেছেন তো ভারতের মাননীয় রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। তাতে অসুবিধা যদি না থাকে তাহলে অন্য জায়গায় অসুবিধা নাও থাকতে পারে। যেমন আমার মনে আছে একটা ঘটনা, এফএম এর কথা বললেন বলে বলছি। রেডিওর একজন অ্যানাউন্সার ছিলেন মিহির বন্দ্যোপাধ্যায়, খুব মানে যথেষ্ট জনপ্রিয় ছিলেন। তাকে এফএম এর টক শোতে কেউ ফোন করে বলেছে যে আমি অমুক ভট্টাচার্য বলছি। তো মিহিরদা খুব ঠোঁটকাটা লোক ছিলেন, বললো ওমা আপনি তো নিজের নামটাই ঠিক করে বলতে পারেন না, ভট্টাচার্য বলুন, ভট্টাচার্য আবার কি? তো এইগুলো রেডিও সবসময় মানে ঠিক বলাটার দিকে চেষ্টা করে এসছে, যতটা পেরেছি করেছি, যতটা পারছে না করছেন। আপনার এই দীর্ঘ কর্মজীবনে রেডিওতে অনেক ঘটনার সাক্ষী তো আপনি হয়েছেন, অনেক বড় বড় শিল্পীদের দেখেছেন, তার থেকে কিছু ঘটনা যেটা আপনার মনে থেকে গেছে সেরকম কিছু ঘটনা যদি বলেন। দেখুন, কাজ করেছি অনেক বড় শিল্পীদের সঙ্গে, যেমন দিল্লি স্টেশনে কাজ করেছি বিচিত্র বীণাবাদক পণ্ডিত গোপাল কৃষ্ণজি। অত বড় বিচিত্র বীণাবাদক তো আমি আর দেখিনি। আবার কলকাতা স্টেশনে আলী আহমেদ হোসেন, ওস্তাদ আলী আহমেদ হোসেন, পণ্ডিত গোবিন্দ বসু, পণ্ডিত সৌমিত্র চ্যাটার্জি, কিছুদিন আগে আমাদের চলে গেল পণ্ডিত দেবাশিস সরকার। এরা সকলেই অত্যন্ত ভালো শিল্পী, এদের সঙ্গে কাজ করেছে। তো কাজ করতে গেলে যা হয়, কখনো খুব ভালো হয়েছে, কখনো ঝগড়াঝাটি হয়েছে, সেগুলো সবই ভালো। তবে মজার অনেকগুলো ঘটনা আছে, দু একটা ঘটনা বলতে আমারও ভালো লাগবে। একবার আমি ছোট রেডিওতে দিল্লিতে তো জয়েন করলাম, তো ইয়াংগেস্ট, তো একটু র্যাগিং তো হবেই, কিছু করার নেই। তো একটা 14ই নভেম্বর নেহরুর জন্মদিনে আমাদের অনুষ্ঠান হতো নেহরুর থেকে। তো সেখানে যার যাবার কথা তিনি যাননি, তো কারুকে পাঠালো, দেবাশিসকে পাঠিয়ে দিই। এবং আমার সঙ্গে তখন আমাদের যে অ্যাসিস্ট্যান্ট স্টেশন ডিরেক্টর ছিলেন নন্দ ভরদ্বাজ, তিনি গিয়েছিলেন। গিয়ে দেখি এক জায়গায় অনুষ্ঠান হবে, যেটা জায়গা সেখানে আমাদের কিছু নেই, যেখান থেকে আমাদের রানিং কমিটি করতে হবে, না দেখলে তো বলতে পারবো না। আর যেখানে আমাদের রানিং কমিটির জায়গা করেছে তার পেছনে এতগুলো গাছ, তার পেছনে সেখান থেকে কিছুই দেখা যাচ্ছে না। তা আমি জিজ্ঞেস করলাম, তো স্যার এখানে রানিং কমিটি হবে কি, ওরা তো কিছু দেখতেই পাচ্ছে না অ্যানাউন্সার। তো উনি বললেন দেবাশিস তুমি এটা কিছু ম্যানেজ করো। তো আমি যেই ফ্ল্যাটে থাকতাম দিল্লিতে, যে সরকারি ফ্ল্যাটে, সেখানে একজন ছিলেন মিস্টার পন্থ,
উনি কোন পোস্টে চাকরি করতেন আমি জানি না, তাকে দেখলাম ওই সাফারি স্যুট পরে সিকিউরিটির মধ্যে, সিনিয়র অফিসার কেউ হবে। তো আমার উল্টো দিকের ফ্ল্যাটে থাকতেন। আমি বললাম, স্যার এরকম অসুবিধার মধ্যে পড়েছে, আমরা কি করে এখানে বলবো? বললো, আমি এগুলো চেঞ্জ করতে পারবো না, আপনি এখানে দাঁড়িয়ে ওদেরকে ইশারা করে বলুন যে কে এলো না এলো, ওরা ওখান থেকে সেই ইশারায় হবে, এগুলো চেঞ্জ করা যাবে না এখানে। তো সেখানে কে আসবেন? প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, তিনজনই আসবেন। সেই বছর প্রাইম মিনিস্টার ছিলেন চন্দ্রশেখর। তাই বললাম, স্যার এ তো বলছে এখান থেকে দাঁড়িয়ে করতে হবে। তো আমরা দুজনে মিলে প্ল্যান করলাম যে 1 মানে হলো প্রেসিডেন্ট, 2 মানে হলো ভাইস প্রেসিডেন্ট, 3 মানে হলো প্রাইম মিনিস্টার। 1 দেখালে যে প্রেসিডেন্ট এসছে, এরকম করে বলে যে প্রেসিডেন্ট প্রদক্ষিণ করছে, এরকম করে দিলে ফুল দিচ্ছে, এইটুকু বলবি, বাকি যা বলবার বলবি। ওরা মিনিট দিয়ে দেয় যে এরপরে আসবে। এ হলো যেটা, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, ভাইস প্রেসিডেন্ট তিনজন একসঙ্গে এসছে। এবার আমি কি দেখাবো? আমরা এখান থেকে সংকেত করছি 1, 2, 3, একসঙ্গে, তিনজন একসঙ্গে ঘুরছে, একসঙ্গে পুষ্পাঞ্জলি দিচ্ছে। তো এইরকম একটা ঘটনা ঘটেছিল। যে আর যখন আমরা এখানে দাঁড়িয়েছিলাম, এতটাই হাই সিকিউরিটি, মানে অবশ্যই হবে, যেখানে প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট আসছে, সেখানে সিকিউরিটি তো বেশ হবেই। দুজন লোক, আমার আর আমার যে অ্যাসিস্ট্যান্ট স্টেশন ডাইরেক্টর ছিলেন, তাদের পেছনে দুটো রিভলভার নিয়ে দাঁড়িয়েছিল, যদি আমরা নড়ি। আমরা তো কাঠ হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভয়ে ভয়ে এই কাজটা করেছিলাম। ঠিক তার পরের বছর দিল্লিতে আমাকে আবার পাঠানো হলো রাজঘাটে, 30শে জানুয়ারি গান্ধীজির ওখান থেকে রিলে হবে। একজন বিখ্যাত নিউজ রিডার ছিলেন হিন্দিতে, জয়নারায়ণ শর্মা। ये জয়নারায়ণ শর্মা, আব জয়নারায়ণ শর্মা সে সমাচার শুনিয়ে, এরকম একটা সাংঘাতিক ভয়েস। 6 ফুট 2 ইঞ্চির মতো লম্বা, সেরকমই স্বাস্থ্য। তো একটা প্রথম রাউন্ড হয়ে গেছে, সকালবেলা একটা ওই সর্বধর্ম প্রার্থনা হয়, গান হয়, ভজন হয়। তারপরে 11টা থেকে ওই 2 মিনিটের সাইলেন্স যায়। তো প্রথমটা হয়ে গেছে, ঠিক মতো উতরে গেছে। এবার 10:55 থেকে আবার আমরা অন এয়ার হব। তো জয়নারায়ণ শর্মা বলছে, আমি আসছি। সে চলে গেছে। এবার 10:55 থেকে শুরু হবে, 10:45 অবধি দেখি জয়নারায়ণ শর্মার কোনো দেখা নেই। তখন আমাদের একজন ইঞ্জিনিয়ার ছিলেন, রবীন দাশগুপ্ত। আমি তো এক লাইনে হিন্দি বলতে পারতাম না। আর রবীন দাশগুপ্ত হচ্ছে দিল্লিরই লোক, ছেলে, তো হিন্দি বলতে পারতেন এবং কণ্ঠস্বরও খুব ভালো। বললো, দাদা উনি যদি না আসেন, আপনি কমেন্ট্রিটা চালিয়ে দেবেন, এই আমাদের প্ল্যানিং চলছে। ঠিক 1 মিনিট আগে জয়নারায়ণ শর্মা এলেন। মানে তখন আমাদের জীবন বেরিয়ে যাচ্ছে টেনশনে, এরকম একটা অবস্থা। এসে জয়নারায়ণ শর্মা হয়ে গেলেন, কোথায় গিয়েছিলেন? বলে, কী করব, আমার প্রকৃতির ডাকে সাড়া দিতেই হবে, তোর কোনো সিকিউরিটি আমাকে আটকাতে পারবে না। আমি যখন গেলামই, ওদের পয়সাতে একটু চা বিস্কুট খেয়ে এলাম। এইটা দ্বিতীয় ঘটনা। আর একটা হয়েছিল কলকাতাতে হয়েছিল, সেটা তো খুবই মজার। 15ই আগস্ট। 15ই আগস্ট আমাদের স্বাধীনতার 50 বছর। আমাদের স্টেশন ডিরেক্টর ডক্টর অমিত চক্রবর্তী। বললাম যে অমিত চক্রবর্তীর সঙ্গে আমার ভীষণ ভালো সম্পর্ক, আবার ঝগড়াও হতো খুব। ঝগড়া বলতে কি, তর্কাতর্কি হতো। তো সেইবার ডাইরেক্টরেট থেকে একটা অর্ডার এলো, কোনো একজন মানে প্রভাবশালী শিল্পী, তিনি তার নিজের প্রভাব খাটিয়ে বললেন যে ওনার একটা প্রোগ্রাম এই অনুষ্ঠানে থাকবে, ওনার আইডিয়া, এবং সেটা ঠিক রাত্রি 12টায় বাজবে, এবং সেই শিল্পীর সঙ্গে কেউ কাজ করতে রাজি নয়। মানে তার এতটাই মেজাজ ছিলেন তিনি। অমিত বলল, দেবাশিস এসছে, এটা আপনি করে দিন। আমাকে দিচ্ছেন? না না না, এটা কেউ করতে চাইছে না, আপনিই করুন। তো যাই হোক, অনুষ্ঠানটা হলো 10 মিনিটের একটা অনুষ্ঠান।
সেটা ঠিক 12টায় বাজবে। আমি নিজে হাতে করে অনুষ্ঠান রেকর্ডিং করেছি, নিজে দাঁড়িয়ে থেকে এডিটিং করেছি। ঠিক 10 মিনিটের জন্য অনুষ্ঠানটা নিখুঁত হয়েছিল, এইটুকু বলতে পারি। এইবার বাজানো হবে 12টায়। টেপ লাগিয়েছেন অমিত চক্রবর্তী, নিজে লাগিয়েছেন। সব ব্যাপারে উৎসাহী, নিজে লাগিয়েছেন। স্টুডিওর মধ্যে উনি উপস্থিত। আর সেদিনকে আমাদের সারা রাতির অনুষ্ঠান হচ্ছে, যতদূর মনে হয় 9:30 থেকে অনুষ্ঠান শুরু হয়েছিল। তারপরের দিন সকাল ওই 5টা 55 অবধি অনুষ্ঠান চলেছিল, কন্টিনিউয়াস, থামেনি। আমাদের রাত্রিবেলায় খাবারের ব্যবস্থা আছে, খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা। ক্যান্টিনে আমি গেছি খেতে। তখন দেখি পিয়ন ডাকতে এসছে, স্যার চলুন, স্টেশন ডিরেক্টর আপনাকে ডাকছে। আমি এখন তো ওই এঁটো হাতেই, খিচুড়ি মাখা হাতেই দৌড়েছি স্টেশনে। মানে নিশ্চয়ই কোনো এমার্জেন্সি হলে ডাকবেন কেন। গিয়ে বলছে, দেবাশিস আপনি কী টেপ দিয়েছেন, এটা ব্ল্যাঙ্ক। মানে আমার মাথায় বাজ পড়া বলতে যা বলছে সেই অবস্থা। আমি অন করে দেখছি সত্যি কোনো আওয়াজ আসছে না। এ কী করে হয়? আমি নিজে এডিট মানে দাঁড়িয়ে থেকে রেকর্ড করেছি, আমি নিজে দাঁড়িয়ে থেকে এডিট করেছি। রেকর্ডিং হয়ে যাওয়ার পর আমি নিজেই পুরোটা শুনেছি, তার ডিউরেশন চেক করেছি। লাস্ট মোমেন্টে দেখা গেল যে অমিতদা তখন তো অমিতদা বলতাম না, এখন বলি, অমিত চক্রবর্তী টেপটা উল্টো লাগিয়েছেন। মানে তাই জন্য তার আওয়াজ কোনো আসছে না। আবার লাগাতে সময়টা একটু ডেভিয়েট হয়েছিল, ঠিক 12টায় বাজেনি, একটু 2-1 মিনিট পরে বেজেছিল, কিন্তু বেজেছিল। তো এরকম মজার ঘটনা অনেক আছে। এইসব ভালো মন্দ মিশিয়ে রেডিও। তা আপনি রিটায়ার করার সময় আপনার পজিশন কি ছিল? আমাদের যারা প্রোগ্রাম এক্সিকিউটিভ হিসেবে আমরা জয়েন করেছিলাম, আমি নয়, আমারও 2-1টা ব্যাচ আগে, আমাদের কারোরই কোনো প্রমোশন হয়নি। কবে থেকে ঠিক এই প্রমোশনগুলো আটকে দেওয়া হয়েছিল? সেটা একটা দীর্ঘ ইতিহাস, সেই ব্যাপারে মানে সাধারণ লোকেদের কোনো আগ্রহ থাকবে বলে মনে হয় না। আমাদের কারোরই কারোর প্রমোশন হয়নি। তো কিন্তু চালাতে হবে, একজনকে হেড থাকতে হয়, তাই জন্যে আমাদের সবাইকে বলা হতো হেড অফ প্রোগ্রাম। তো আমরা রেডিও থেকে রিটায়ার করেছি অ্যাজ হেড অফ প্রোগ্রাম। তো এটা অলটুগেদার এ ডিফারেন্ট স্টোরি। আপনার এই দীর্ঘ রেডিওতে যে চাকরি করার যে অভিজ্ঞতা, সেখানে আপনি কি দেখেছেন? মানে যারা ধরুন কলকাতা স্টেশন বা এরকম স্টেশন, মানে ছোট স্টেশন বলবো না, আঞ্চলিক যে স্টেশনগুলোতে কাজ করতো, তাদের কতটা স্বাধীনতা থাকতো প্রোগ্রাম প্ল্যানিং করার বা আর্টিস্ট সিলেক্ট করার ব্যাপারে? সম্পূর্ণ। সম্পূর্ণ। আমাদের অনুষ্ঠানে কি বলা হবে কি বলা হবে না, আমাদের একটা হ্যান্ডবুক আছে যে আমরা কি বলতে পারি কি বলতে পারি না। কিন্তু আর্টিস্ট সিলেকশনের ব্যাপারে, আর্টিস্টও বলবো না, টকার বলি আমি, টকার বলি, মানে কে কোন ব্যাপারে বলবেন, কাকে আনলে ঠিক হবে, সেই ব্যাপারে এদের প্রত্যেকটি স্টেশনের পূর্ণ স্বাধীনতা ছিল। এবং যারা এদের নির্বাচন করতেন, অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে যে একদম সঠিক নির্বাচন হয়েছে, একদম সঠিক নির্বাচন হয়েছে। আর্টিস্টের ব্যাপারে একটা নিয়ম আছে, যেমন টপ গ্রেড আর্টিস্ট তারা বছরে এতগুলো প্রোগ্রাম পাবে, এ গ্রেড আর্টিস্ট এতগুলো প্রোগ্রাম পাবে, এইভাবে ভাগ করা আছে। তো এইখানে তো কোনো রকম চাপিয়ে দেওয়া বা কিছু মানে আলাদাভাবে নির্দেশ দেওয়া, এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। একাধটা ক্ষেত্রে যা ঘটেছে, যেমন আমি বললাম যে 15ই আগস্টে একটি আমাদের একটা আদেশ এসেছিল যে একে দিয়ে একটা অনুষ্ঠান করতে হবে। এক এক ক্ষেত্রে এতে হয়েছে, তবে সেগুলো একদমই ব্যতিক্রমী ঘটনা। এইখানে আমিও তো রেডিওতে হেড অফ প্রোগ্রাম হিসেবে চাকরি করেছি, কারণ সেখানে সিলেকশনের দায়িত্ব যদিও প্রোগ্রাম অফিসাররা পালন করেছেন, কিন্তু তার অ্যাপ্রুভাল তো আমি দিয়েছি। সেখানে কোনো দিন কোনো রকম ইন্টারফারেন্স আমি পাইনি।
সেখানে আমাদের সম্পূর্ণ স্বাধীনতা ছিল। স্টেশন হেড হিসেবে আপনি নিজেই হ্যাঁ, এখন আমরা আগেকার দিন হলে স্টেশন ডিরেক্টর বলতেন, এখন স্টেশন ডিরেক্টর না, স্টেশন হেড। আমার সময় যারা আমার সময় আমি করেছি সিলেকশন, আমার পরবর্তী সময়ে যারা আছেন তারা তাদের মতো সিলেকশন করছে, সেখানে কারোর কিছু বলার নেই। সেখানে খুব একটা ইন্টারফিয়ারেন্স হয়েছে বলে আমি তো কোনোদিন শুনিনি। একাধটা হয়েছে, সেগুলো ব্যতিক্রমী। আর আপনি তো আপনার চাকরির সঙ্গে সঙ্গে হয়তো খুব রেগুলারলি আপনার বাজনাটা চালিয়ে যেতে না পারলেও আপনার চর্চা তো জারি ছিল। একদমই। একজন শাস্ত্রীয় সঙ্গীতের শিল্পী হিসেবে এখনকার যে নতুন প্রজন্ম আসছে তাদেরকে আপনি কি বলবেন? মানে যারা ধরুন শাস্ত্রীয় সঙ্গীত শিখছে বা শাস্ত্রীয় সঙ্গীত না শিখে যারা শিল্পী হচ্ছে, এরকম যে প্রজন্মের বিভিন্ন ভাগ, তাদেরকে কি বলবেন? দেখুন, না শিখে অনেকে শিল্পী হয়ে গেছে, ঠিক আছে। আমি সবসময় যারা বড়, যাদেরকে সারা দুনিয়া মানে, তাদের কথাগুলো মেনে চলি। একটা ইন্টারভিউর এটা আপনারা ইউটিউবে বা ওই ফেসবুকে রিলসে পেয়ে যাবেন। আশা ভোসলে বলছেন যে কিশোর কুমার আবার শিখবে কি, ওকে ভগবান সব শিখিয়ে পাঠিয়েছে, তার শেখার দরকার হয়নি। কিন্তু কিশোর কুমার ব্যতিক্রম। হুম, হুম। কিশোর কুমার ব্যতিক্রম, শিখতে হয়, শাস্ত্রীয় সঙ্গীত বিশেষ করে শিখতে হয়। আবার আমি ওই পুরনো লোকেদের কথায় ফিরে যাই। আরেকটা ইন্টারভিউ পাবেন গান সরস্বতী বিদুষী কিশোরী আমনকারের। আচ্ছা। উনি বলছেন যে আমার 30 মতো বয়স হয়ে গেছে, ওনার মার কাছে শিখেছেন মহুবাই কুর্ডিগার। 30 ততদিনে কিশোরী আমনকার আর্টিস্ট হয়ে গেছে। ও হয়তো ওই রেকর্ডিংটাও করে ফেলেছে। একটা সিনেমায় গান গেয়েছে জানেন তো, গীত গায়া পাথরনে। ওই আচ্ছা। সিনেমায় একটা কিশোরী আমনকারের গানও আছে। তো বলছি যে মা বাইরে গাইতে দিতেন না, পুরোটা তৈরি হবে তারপরে গাইবে। এখন মুশকিল হয়ে গেছে কি, না তাদের ওই শ্রদ্ধাটা ছিল, তার গুরুকে শ্রদ্ধা করছে এবং ঠিক সঙ্গে সঙ্গে তার শিল্পটাকেও শ্রদ্ধা করছে। এখনকার দিনের শিল্পী এদের সম্পর্কে বলার মতো যোগ্যতা আমার আছে কিনা আমি জানি না, বোধহয় নেই। কারণ আমি তো প্রফেশনাল আর্টিস্ট হতে পারিনি কোনো দিন। আমার মনে হয় যে স্টেজের দিকে বড্ড বেশি যাতায়াত হচ্ছে, আর একটু তাড়াতাড়ি নাম হলো, এটাতে অবশ্য এটা নাম হলে কার খারাপ লাগে, আমারও তো খারাপ লাগতো না, এই একটা ব্যাপার আছে। কিন্তু যাদের নাম আপনি মনে রেখেছেন, আপনাকে যদি আমি জিজ্ঞেস করি কজনের নাম আপনি বলতে পারবেন যারা যে সিস্টেমটা চলছে, এই সিস্টেমটা ব্যাকরণ শাস্ত্র সব মেনে যে স্টাইলটাকে চলছে, সেই স্টাইলটা ভেঙে বেরিয়ে এসে একটা নতুন স্টাইল তৈরি করল। নাম করে করে বলি, ধরা যাক ওস্তাদ আলাউদ্দিন খান সাহেবের 3 ছাত্র, ওস্তাদ আলী আকবর খান সাহেব, পণ্ডিত রবিশঙ্করজি, পণ্ডিত নিখিল ব্যানার্জি। এরা 3 জনেই ফর্মগুলোকে ভেঙে দিল, নিজের নিজের ফর্ম তৈরি করে বেরিয়ে এসছে, একই জিনিস বাজাচ্ছে। আমরা কি করছি, আমরা এদেরকে অনুসরণ করছি। অনুসরণ করা ঠিক আছে, কিন্তু অনেক ক্ষেত্রেই অনুকরণ হয়ে যাচ্ছে। আবার ওই দিকে দেখতে গেলে দেখুন বিলাত খান সাহেব, বিলাত খান সাহেবের বাবার বাজনা নিশ্চয়ই শুনেছেন, কিন্তু উনি একটা নতুন স্টাইল তৈরি করলেন যেটা বিলাত খান স্টাইল। ঠিক তেমনভাবে এখানে যখন আলী আকবর খান সাহেবের নাম করলাম, তখন নাম করা উচিত ছিল অন্নপূর্ণা শঙ্করেরও, কিন্তু তার একটি মাত্র রেকর্ডিং আমি শুনেছি, তো সে ব্যাপারে আমি বিশেষ কিছু বলতে পারবো না। ভায়োলিনে ভিজি যোগ সাহেবের একটা স্টাইল ছিল, সেই স্টাইল কি এন রাজমের সঙ্গে ম্যাচ করে? আরেকটা স্টাইল। গানেতেও তাই,
যতবার গানের স্টাইলগুলো বদলেছে, ফৈয়াজ খান থেকে নিয়ে আরম্ভ করে ভীমসেন যোশীজি অব্দি আসে, দেখুন প্রত্যেকের স্টাইল আলাদা, কারোর সঙ্গে কারোরটা মেলে না। তো এই ফর্ম ভেঙে নতুন একটা স্টাইল তৈরি করতে পারলে টিকে যাবে, না হলে যেরকম চলছে সেরকমই চলবে। তবে খুব খারাপ হচ্ছে এই কথা তো বলা যাবে না, কারণ বেশ কিছু শিল্পী আছে ভালো সংখ্যায়। আমি বিশেষ করে বাংলার কথাই বলবো, কারণ বাইরের অত বলতে পারবো না, কারণ অত শোনার সুযোগ হয় না, বা বাইরেও যা শুনি, ট্যালেন্টেড শিল্পীর কিন্তু অভাব নেই। আর আজীবন যা হয়েছে, কিছু লোক, অনেক লোক আছে যাদের নাম হয়নি। যেমন ধরুন যে অত্যন্ত ভালো গাইতেন, একজনের নাম ধরুন উষা রঞ্জন বন্দ্যোপাধ্যায়, নাম শুনেছেন, কিন্তু খুব ভালো আর্টিস্ট ছিলেন, দু একটা রেকর্ডিং রেডিওতে আছে, নাম হয়নি। বা খারাপ আর্টিস্ট, কারণ নাম নিচ্ছি না, নাম টাম হয়ে গেছে। এইটা আগেও হয়েছে, এখনো হচ্ছে, ভবিষ্যতেও হতে হবে। যেমন প্রতিমা বন্দ্যোপাধ্যায়, ওনার যেখানে যাওয়ার কথা ছিল উনি কি ততটা মানে সেইভাবে মানুষ দেখুন, জেনেছেন? সন্ধ্যা মুখোপাধ্যায় জীবনে কারকে কোনো ইন্টারভিউ দেননি। কেমন, আমি তো অনেক আর্টিস্টকে ইন্টারভিউ করেছি, রবিশঙ্করজিকে করেছি, আলিয়াবার খান সাহেব, না আলিয়াবার খান সাহেব করে, আমজাদ আলী খান সাহেব করেছি, মান্না দে করেছি, অজয় চক্রবর্তী, বুধাদিত্য দা, গিরিজা দেবী, সকলেরই আমার ইন্টারভিউ করা আছে। সন্ধ্যা মুখার্জি কোনোদিন কারোকে ইন্টারভিউ দেননি, খালি একটা ইন্টারভিউ রেডিওতে আছে, এই দূরদর্শনে আছে। উনি আমাকে রেডিওর জন্যে 3 ঘন্টার ইন্টারভিউ দিয়েছেন। কেমন, সন্ধ্যা মুখার্জি মারা গেলেন কোন সালে? 3 বছর হলো। তখন তাকে পদ্মশ্রী দেওয়াটা কি খুব উচিত হয়েছিল? তো কে কি পাবে না পাবে, জনতার দরবারে যেটা আছে ওইখানেই সবথেকে বেশি পাওয়া যায়। কেমন, এখন নাম হওয়া, নাম না হওয়া, এইটা খুব মুশকিল। আবার আরেকটা পুরনোদের কথা বলে আমি শেষ করবো এই ব্যাপারে, যে হেমন্ত মুখোপাধ্যায়কে লতা মঙ্গেশকর বলছেন, এটা আমাদের পড়া, যেগুলো দেখেছেন আপনারা সব জায়গায় পেয়েছেন, যে আমাকে কোকিলকণ্ঠী বলো, কোকিলকে তো তোমরা কলকাতায় বন্দি করে রেখেছো। প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি। তো এই সার্টিফিকেট যদি কারুর থাকে, তার অন্য কোনো সার্টিফিকেটের দরকার হয় না। পৃথিবীর সর্বকালের অন্যতম সেরা শিল্পী, শ্রেষ্ঠ শিল্পী লতা মঙ্গেশকর বলছেন যে কোকিলকে তোমরা কলকাতায় বন্দি করে রেখেছ, এই সার্টিফিকেটের উপরে আর কোনো সার্টিফিকেট হয় না। তো এরকমভাবে যার নাম হবার তার হয়েছে, যার নাম হওয়ার হয়নি তার হয়নি। এটা ওপরওয়ালা ঠিক করে পাঠিয়েছেন, ওখানে আক্ষেপ করা ছাড়া কিচ্ছু নেই। তবে আমি বর্তমান যারা ইয়াং আর্টিস্ট আছে, যে কোনো হোক, ভোকাল হোক, পারকাশন হোক, সেটা সরব যাই হোক, কারুর নাম করাটা আলাদাভাবে উচিত হবে না বলে বলছি, কিন্তু বেশ কিছু শিল্পী আছে আধুনিক গানেরও, যাদের ওপরে আপনি বাজি ধরতেই পারেন এবং বাজি জিতেও যেতে পারেন, আস্থা রাখতে পারেন। এই বিষয়ে হয়তো অনেক 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 আলোচনা করা যেত, করা যায়। আর এত ভালো লাগছে আপনার কথা শুনতে, মনে হচ্ছে আলোচনা চালিয়েই যাই, কিন্তু একটা সময়ের আমাদের রেডিও না, সীমাবদ্ধতা এখানে তবু আছে। আপনাদের একটা সুবিধা আছে, টাইম বেঁধে দেননি। রেডিও হলে পরে আমরা আঙুল দেখাতাম, বন্ধ করতাম, আমাদের একদম ফিক্স। কারণ আমাদের খুব ভালো লাগছিল আপনার কথা শুনতে, আরো শুনতে পারলে ভালো হতো। হয়তো আরো একদিন আমরা বসবো, আরো অনেক কথা শুনবো, জানবো। পুরনো মানুষদের কথা শুনতে তো খুবই ভালো লাগে, এবং আমি জানি যে আমার চ্যানেল যারা দেখেন
যে সামান্য কয়েকজন মানুষ দেখেন তারা সকলেই কিন্তু এই জন্য দেখেন যে আমরা অনেক পুরনো মানুষদের কথা বলি, অতীতের গল্প শোনাই আপনাকে। সেদিক থেকে দেখতে গেলে আমিও আস্তে আস্তে অ্যান্টিকি হয়ে যাচ্ছি। ধন্যবাদ, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। আপনাদের সকলের কাছে আমাদের অনুরোধ রইল যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজটা ফলো করবেন। আর আপনাদের মূল্যবান মতামত রেখে যাবেন কমেন্ট সেকশনে। ফিডব্যাক নিয়ে আমরা আমাদের কাজটাকে আরও ভালো করার চেষ্টা করব। নমস্কার।